আমি আগে কখনো কাউকে ঘর ভাড়া দিইনি। সত্যি বলতে ভয়ই লাগতো। বাড়িতে অন্য কারো পদচারণা মানেই যেন জীবনে নতুন এক অনিশ্চয়তা। কিন্তু একদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে অদ্ভুত এক ভরসা হয়েছিল। না হয় হয়তো দুর্বলতাও বলতে পারেন। ও বলেছিল নিজের পড়াশোনার জন্য শহরে এসেছে, থাকার ভালো জায়গা একটা দরকার। আর আমি মনে মনে ভাবলাম, এই বাড়ি যে শুধু থাকার জায়গা নয়, কারো কারোর জন্য ফাঁদও হতে পারে। অবশ্য সে জানে না এখানে কি কি আটকানো পড়ে আছে সময়ের পাতায়। যাই হোক, ও ঘরে ঢোকার প্রথম মুহূর্তে লক্ষ্য করলাম দরজা পেরোতেই কতটা নীরবে শ্বাস নেয় সে, যেন কোনো গোপন ভয়ের দরজা খুলছে। আমি অদ্ভুতভাবে অনুভব করলাম একটা অচেনা উপস্থিতি আমার ঘরের দেওয়ালে লাগা নিঃশব্দটাকে ভেঙে দিল। তার চোখে কেমন এক দ্বিধা, আর আমার মনে কেমন এক কৌতূহল, নিজের বয়স আর অবস্থান ভুলিয়ে দেওয়ার মতো। আমি নিজেকে বললাম, এ তো স্রেফ ভাড়াটিয়া ছেলে। কিন্তু মন বলল সমান তালে, প্রত্যেক গল্পের শুরুতেই আমরা স্রেফ কিছু নামই দেই চরিত্রদের, আসল বদল শুরু হয় গল্পের মাঝখানে। আর আমি বুঝলাম এই ছেলেটিকে নিয়ে আমার জীবন কোনো না কোনো দিকে মোড় নিতে চলেছে। দুপুরের রোদ্দুর জানালার গ্রিলে এসে নতুন অতিথির সুটকেসে আলো ফেলছিল, আর আমি দেখছিলাম ও কিভাবে সবকিছু গুছিয়ে নিজের জায়গা বানানোর চেষ্টা করছে। আমি না চাইলেও বারবার চোখ আটকে যাচ্ছিল ওর হাতে, ওর শান্ত ধীর চলাফেরায়। মাঝে মাঝে মনে হচ্ছিল আমার ঘর যেন দীর্ঘদিন পরে একটা প্রাণ পেল। ছেলেটা যখন প্রথমবার আমাকে আপু বলে ডাকলো, আমার বুকের ভেতরে অদ্ভুত কিছু কেড়ে। সন্ধ্যায়ও বাইরে গেল। আমি খেয়াল করলাম ওর চলে যাওয়া ঘরের ভেতর এক নিঃশব্দ খালি তৈরি করে দিল, যেন ওর উপস্থিতির শব্দ আমার কানে লেগেছিল। আর এখন অনুপস্থিতির শব্দটা আরো জোরে শুনতে পাচ্ছি। আমি নিজের হাসি চেপে ভাবলাম, সত্যি একজন পুরোপুরি অচেনা কি করে এমনভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে। রাতের খাবার করতে করতে শুনলাম ওর দরজা খুলল। ক্ষীণ আলোয় ছেলেটার চোখে ক্লান্তি আর এক টুকরো স্বস্তি যেন মিশেছিল। আমি জিজ্ঞেস করতে পারতাম, বাইরে কেমন লাগছে শহরটা, কিন্তু থেমে গেলাম। অত বেশি আগ্রহ দেখিয়ে কি আমি নিজেকেই বিপদে ফেলবো? ভাগ্যিস আমার চোখ কথা বলতে জানে না, নইলে সেদিনই সব ফাঁস হয়ে যেত। ঘুমোতে যাওয়ার আগে দরজা বন্ধ করার শব্দটা সেই নিরীহ অথচ অদ্ভুত সত্যি মনে করিয়ে দিল, আজ থেকে আমার সীমানার ভেতর এক অচেনা পুরুষ নিঃশ্বাস নিচ্ছে। আর আমি জানি এমন নিঃশ্বাসে কখনো কখনো ঝড় জন্মায়। আমি বুঝতে পারছিলাম না কেন অরণের সেই নজর আমার ভেতরে অদ্ভুত আলোড়ন তোলে। আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় তাকে নিয়মকানুন বোঝালাম। ভেবেছিলাম ও তার রুমে চলে গেলে আমি স্বস্তি পাব, কিন্তু ওর দরজা বন্ধ হওয়ার পরও আমি বারবার সেই চোখ দুটি মনে করছিলাম। রাতে খেতে বসে মনে হচ্ছিল আমার পাশে আরেকটা চেয়ার ফাঁকা নেই, আছে ওর জন্যই রাখা। নিজের এই বদলানো অনুভূতি আমি স্বীকার করতে চাইনি। ভাবলাম পরদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সকালে বারান্দায় গাছগুলোতে পানি দিতে গিয়ে দেখি অয়ন নিচে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমাকে দেখেই হাসল। সেই হাসিতে কোনো দুষ্টুমি নেই, কিন্তু জানি না কেন আমার বুক ধরফর করে উঠল। আমি গলা খাঁকারি দিয়ে অন্যদিকে তাকালাম, তবু মনে হচ্ছিল ওর চোখ আমার পিঠ বেয়ে নেমে যাচ্ছে। আমি নিজের মনকে বকাঝকা করতে করতে ঘরে ফিরলাম, কিন্তু মন কে শোনে। দুপুরে বাজারে যেতে হবে বলে গেট খুলতে গিয়েও দেখি অয়ন ঠিক তখনই বাইরে বেরোচ্ছে। বলল, আপনি গেলে আমি সাথেই যাই, না হয় একসাথে গেলে আপনার সুবিধা। তার সরল কথা, কিন্তু আমি বুঝতে পারলাম ও আমার অস্বস্তিটা লক্ষ্য করছে। হয়তো মনে হয় আমাকে সাহায্য করলে আমি কিছুটা স্বাভাবিক হব। আমরা পাশাপাশি হাঁটছিলাম, আমি কথা কম বলছিলাম, কিন্তু অয়ন বারবার খুব ভদ্রভাবে চেষ্টা করছিল আমার অস্বস্তি দূর করতে। কিন্তু আমি অদ্ভুতভাবে উত্তেজিত হচ্ছিলাম। কেন এমন হচ্ছে? এই ছেলেটা তো আমার ভাড়াটিয়া, আমার থেকে 12-13 বছরের ছোট। আমি নিজেকেই বুঝাতে পারছিলাম না। বাজার সেরে ফেরার পথে আমি ব্যাগটা নিজেই নিতে চাইলাম, কিন্তু অয়ন আমার আগে ছিনিয়ে নিল। বলল, আপনি কেন নেবেন, আমি আছি তো। সেই মুহূর্তে মনে হলো কেউ আমার দীর্ঘ একাকিত্বের কষ্টটাকে খুব নিঃশব্দে ছুঁয়ে দিল। বাসায় ফিরে আমি দৌড়ে রান্নাঘরে ঢুকে পানি খেলাম, যেন শরীরের আগুন নেভাতে। কিন্তু সেটা কি শুধু গরমের জন্য, নাকি আরেক রকম গরমের জন্য? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিছুই না, ছেলেটা ভালো, সম্মান করে, এই পর্যন্তই। কিন্তু মনে হচ্ছিল আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করছি। পরদিন সন্ধ্যায় আমার লাইটটা নষ্ট হয়ে গেল। অয়ন ডাকে শুনে এসে বলল সে ঠিক করে দেবে। আমি বললাম লাগবে না, ইলেকট্রিশিয়ান ডাকব। কিন্তু সে আগেই মই এনে ফেলেছে। আমি কিছু বলতে বলতে মুখ বন্ধ করলাম।
সেই আলো কম ঘরের মধ্যে ওর হাতের ভরসায় আমি দাঁড়িয়ে আছি। একটি আলো বদলানো এত স্বাভাবিক কাজ, তবু যেন আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মই থেকে নামার সময় ও ভুলে আমার খুব কাছে দাঁড়িয়ে পড়ে, হাঁটু ছুঁয়ে যায় আমার হাঁটুতে। সেই 1 সেকেন্ডের স্পর্শে মনে হলো আমার শরীরে কেমন যেন অজানা স্রোত বইল। আমি মুখ ফিরিয়ে দ্রুত বেরিয়ে গেলাম। থমথমে রাতে নিজের রুমে বসে ভেবেছি, আমি কি বিপদে পড়ছি, না আমি নিজেই বিপদ ডেকে এনেছি। দিন 2 পর আমি দেখলাম অরণ খুব মনোযোগ দিয়ে নিজের পড়াশোনা করছে। আমি মনে মনে ভাবলাম, এমন একজন দায়িত্বশীল ছেলে, আর আমি তার প্রতি কেন অযথা অনুভূতির বোঝা চাপাচ্ছি। কিন্তু সেই ভাবনা মিলিয়ে গেল যখন চোখ তুলে দেখলাম ওর দৃষ্টি আমার দিকে আবার আটকে গেল। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত সম্মান, কিন্তু তার ভেতর থেকে লুকিয়েছিল আকর্ষণ। আমি জানি এই অনুভূতি স্বীকার করার মতো নয়, কিন্তু নিষিদ্ধের টান সবসময় বেশি হয়, এবং আমি সেই টানে ধীরে ধীরে ঠেলে যাচ্ছি। রাতে শুয়ে আমি চোখ বন্ধ করি, কিন্তু অয়নের মুখ চোখের সামনে ভাসে, তার সেই গভীর চোখ, তার সেই নরম হাসি। আমি নিজের বালিশ শক্ত করে ধরে রাখি, যেন মনকে আটকে রাখতে পারি, কিন্তু মন কোথায় আটকে থাকে। পরদিন আমি ভেবেছিলাম স্বাভাবিক থাকব, কিন্তু দরজা খুলতেই দেখি অয়ন ঠিক সামনে দাঁড়ানো। আমি না চাইলেও হাসলাম। ও বলল, কিছু দরকার হলে যেন বলি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। কিন্তু মনে মনে বললাম, প্রয়োজন তো অনেক, কিন্তু বলতে পারি কোথায়। আমি নিজেকে বোঝাতে চাই যতটা দূরে থাকব ততটাই নিরাপদ, কিন্তু অয়ন যখন পাশে আসে তখন মনে হয় এই দূরত্বই বিপদ। রাতে বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টির শব্দে নিজের নিঃশব্দ আকাঙ্ক্ষা ঢাকতে চাইলাম। কিন্তু ঠিক সেই সময় অয়নও বারান্দায় এলো। বলল, বৃষ্টি ভালো লাগে? আমি বললাম হ্যাঁ, কিন্তু মনের ভেতর বললাম, তুমি আর এই রাত, দুটোই ভয় পাই। বৃষ্টির হাওয়ায় শাড়ির আঁচল উড়ে গেল। আমি আঁচল সামলাতে গিয়ে দেখলাম অয়ন চোখ ফেরাতে চাইছে, কিন্তু পারছে না। আমি বুঝলাম ওর উপরও কিছু একটা প্রভাব পড়ছে। আমার হৃৎপিণ্ড ড্রামের মতো বাজতে লাগলো। আমি বুঝলাম রাতটা লম্বা হতে যাচ্ছে, আর আমি ধৈর্য হারিয়ে ফেললে এই আকর্ষণ একদিন খুব বড় ভুলে বদলে যাবে। ওই রাতের পর থেকে আমি নিজেকে আগের মতো রাখতে পারছিলাম না। অয়ন সামনে আসলেই মনে হয় চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে। চোখে চোখ পড়লে একটা মুহূর্ত থেমে থাকে, এমনকি যদি সে পাশ কাটিয়েও যায়, তার গায়ের হালকা গন্ধটা আমার ভিতরে অস্থিরতা জাগায়। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম, হঠাৎ দেখি অয়ন দরজায় দাঁড়িয়ে আছে। বলল, গ্যাসের স্টোভে সমস্যা হয়েছে কি? আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, না, সব ঠিক আছে। কিন্তু সে আরও এগিয়ে এলো, বলল, আমি একটু দেখছি। আমি নিরস্ত করতে চাইলাম, কিন্তু কথাটা মুখেই আটকে গেল, কারণ সে ঠিক আমার পাশে দাঁড়িয়ে, এতটা কাছে যে তার কাঁধ আমার কাঁধের সঙ্গে প্রায় ছুঁই ছুঁই। আমার হাত থেমে গেল। সেই স্টোভের নব ঘোরাতে ঘোরাতে বলল, খুব গরম পড়ছে তাই না? আমি শুধু বললাম, হ্যাঁ, কিন্তু আমি জানি এটা আবহাওয়ার গরম নয়। সে আমার দিকে তাকালো। সেই চোখে কিছু একটা ছিল, খুব শান্ত, অথচ ভিতরে জ্বলা আগুনের মতো। আমি হঠাৎ অস্বস্তি বোধ করে জল আনতে ঘুরলাম। তখনই দেখি সে না চাইলেও আমার হাতের খুব কাছে দাঁড়িয়ে। আমার আঙুল তার হাতে হালকা ছুঁয়ে গেল। সেই স্পর্শটা এত ক্ষণস্থায়ী, অথচ যেন দীর্ঘ। আমার বুকের ভেতর কেমন একটা চাপা কম্পন হলো। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু হাতের পিঠে রয়ে গেল অদৃশ্য উত্তাপ। সে বলল, যদি কোনো কিছুতে সাহায্য লাগে বলে দিবেন। তার এই যত্নশীল কথা এখন আর নির্দোষ শোনায় না, শব্দের ভেতর চাপা একটা টান থাকে। আমি কিছু বললাম না। সে যাওয়ার সময় দরজার ফ্রেমে মাথা সামান্য ঝুঁকিয়ে দাঁড়ালো। বলল, আপনাকে কখনোই একা দেখতে ভালো লাগে না? আমি হতচকিত, কোনো শব্দ পেলাম না। তার চলে যাওয়া পথটা আমি তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল একটা নিষিদ্ধ ভাবনার দরজায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে। পরের দিন দুপুরে আমি কাপড় শুকাতে ছাদের দিকে উঠলাম। অয়নও উপরে ছিল। সে হাতে একটা ভাঙা চেয়ার ঠিক করছিল। আমাকে দেখে বলল, এত ভারী বালতি আপনি একা তুললেন? আমি বললাম, আমি পারি। কিন্তু সে হাসি মুখে বালতিটা আমার হাত থেকে নিয়ে নিল। আমাদের আঙুল আবার ছুঁয়ে গেল। এবার আমি সরালাম না, হয়তো একটু দেরি করে সরালাম। সে লক্ষ্য করল এবং মুখে এমন এক হাসি ফুটল যেটা সরাসরি কোনো কথা না বলেও অনেক কিছু বলে দেয়। ছাদে হাওয়াটা বাড়ছিল, আমার চুল উড়ে গালে লাগছিল। সে হাত বাড়িয়ে আমার চুলটা কানে গুজে দিল। আমার নিঃশ্বাস ঠিক সেই মুহূর্তে আটকে গেল। আমি চমকে উঠে পিছিয়ে গেলাম, কিন্তু তার চোখে কোনো ক্ষমা চাওয়া নেই, বরং দৃঢ় একটা চাহনি। আমি বললাম, এসব ঠিক না। সে মৃদুস্বরে বলল, কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা কি সবসময় বইয়ে লেখা থাকে?
ওর এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা ছিল না। আমি শুধু বললাম, দূরত্ব রাখতে হবে। সে বলল, আমি তো দূরেই আছি, কিন্তু চোখ যদি আপনার কাছেই থাকে আমি কি করব? তার কথার সঙ্গে হাওয়ার একটা গরম স্পর্শ এসে মিশল। আমি অসহায়ভাবে অন্যদিকে তাকালাম, কিন্তু বুকের ভেতর সেই তীব্র কাঁপুনি থামল না। রাত নেমে এলে আমি পর্দা ফেলে দিলাম, কিন্তু মনে হলো পর্দার ওপারে কারুর দৃষ্টি আমাকে খুঁজছে। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, তবু যেন অনুভব করলাম আমার রুমের নীরবতায় তার উপস্থিতির প্রতিধ্বনি। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। বারবার মনে পড়ছিল ছাদের সেই স্পর্শ, সেই কাছাকাছি আসা দূরত্ব। পরদিন আমি ঠিক করলাম, আমি খুব কড়া হয়ে যাব, দরকার না হলে কথা বলবো না। কিন্তু ভাগ্য যেন এভাবেই খেলা করে যে সে দরজায় কড়া নাড়ল, বলল, পানি লাইন নষ্ট, ট্যাঙ্কির মুখটা দেখবেন। তার কণ্ঠে কোনো অভিনয় নেই, অথচ আমার ভিতরটা কাঁপল। আমরা একসাথে উপরে গেলাম। সিঁড়িতে যেতে যেতে তার কাঁধ আমার হাতে হালকা লাগলো। আমি নিজেকে সামলাতে চাইলাম। ট্যাঙ্কির পাশে আমরা দাঁড়ালাম। জায়গাটা একটু সরু, অনিচ্ছা থাকলেও আমরা খুব কাছে। তার নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে অনুভব করতে পারছিলাম। আমি ভাবলাম একটু পিছিয়ে যাব, কিন্তু পিছনেই দেয়াল। সে হাত বাড়িয়ে ট্যাঙ্কির ঢাকনা তুলতে গিয়ে খুব স্বাভাবিকভাবে আমার কাঁধের পাশে হাত রাখল, যেন ভর করার জায়গা। কিন্তু সেই হাতের উপস্থিতি আমার শরীরে অদ্ভুত কম্পন তুলল। আমি নিঃশব্দে শ্বাস ফেলতে লাগলাম। সে বলল, ভয় লাগছে নাকি? আমি বললাম, না, কিন্তু ও নিশ্চয়ই শুনল আমার কণ্ঠ কাঁপছে। ঢাকনা ঠিক করেই সে আমার দিকে তাকালো, চোখে সেই আগের প্রশ্ন। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। ও ধীরে ধীরে বলল, আপনি কি সত্যি চান দূরত্ব বজায় থাকুক? আমি চোখ ফেললাম নিচে, উপরে তাকাতে সাহস হলো না। সে এক কদম আরও এগিয়ে এলো, কিন্তু স্পর্শ করল না। শুধু এতটাই কাছে যে মনে হচ্ছিল আর এক সেকেন্ড থাকলে আমি নিজেই হাত বাড়িয়ে ফেলব। নিজেকে থামানোর শেষ চেষ্টা করেই আমি দ্রুত নিচে নেমে গেলাম, কিন্তু পায়ের তলার প্রতিটি ধাপ যেন আমাকে বলছে, তুমি যতই পালাও টান তো রয়েই গেছে। ঘরে ফিরে আমি দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম, কিন্তু জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে যেন তার গায়ের গরম আবেশ ভেসে এলো। আমি জানি আমি অস্বীকার করছি কিছু একটা যা স্পষ্ট হচ্ছে প্রতিদিন, এবং ভয় হয় সেই স্পষ্টতা একদিন আমাকে আর আটকে রাখতে দেবে না। দিনগুলো যেন এক ধরনের অনিশ্চিত অপেক্ষায় কাটতে লাগলো। আমি বুঝতে পারছিলাম অয়ন আমাকে শুধু সম্মানই করে না, আমার প্রতিটি আচরণ সে লক্ষ্য করে। আমি দূরে সরে গেলে সে আরও নীরবে কাছে আসে। আমি ভেবেছিলাম আমি তাকে উপেক্ষা করলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ঠিক তার উল্টো ঘটল। আমি যতই তাকে এড়িয়ে যেতে চাই, সে ততটাই আমার চোখের সামনে এসে দাঁড়ায়। কখনো রান্নাঘরের দরজায়, কখনো সিঁড়ির কোণ ঘুরতেই, কখনো রাতে বারান্দার ছায়ায়। একদিন বিকেলে আমি অকারণে মাথা ধরায় সোফায় শুয়েছিলাম। অয়ন দরজায় কড়া নাড়ল, আমার অনুমতি নিয়েই ভেতরে এলো। তার হাতে একটা ব্যথার ওষুধ আর পানি। আমি বললাম লাগবে না, কিন্তু সে নরম স্বরে বলল, নিজের প্রতি যত্ন নেওয়া কোনো দুর্বলতা নয়। সেই কথাটা শুনে মনে হলো সে শুধু আমার শরীর না, আমার অবহেলিত অনুভূতিকেও চেনে। সে গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিল, ওষুধ খেতেই হলো। আমি মাথা নামিয়ে রাখলাম। সে বলল, চাইলে আমি স্যালাইন এনে দিতে পারি বা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। আমি বললাম, না, এত দরকার নেই। সে চুপ করে পাশের চেয়ারে বসল, কিন্তু সেই নীরবতায়ও আমি অনুভব করলাম তার নজর আমার দিকে। আমি বললাম, তুমি যেতে পারো। সে ধীরে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে চলে যেতে বলছেন, নাকি নিজেকে আমার কাছ থেকে সরিয়ে রাখতে চাইছেন? কথাটা শুনে আমি চমকে গেলাম। এত সরাসরি কথা সে আগে কখনো বলেনি। আমার উত্তর আসলো না। সে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পর্দার ফাঁকে আসা আলো তার মুখে পড়ে যেন এক অদ্ভুত গভীরতা তৈরি করল। আমি অনিচ্ছা সত্ত্বেও তাকে দেখছিলাম। সে পিছন ফিরে আবার আমাকে দেখল। তার দৃষ্টিতে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু অস্বীকার করার মতো শান্ত আকর্ষণ আছে। আমার মনে হচ্ছিল আমি যদি এখন কিছু না বলি তাহলে সে বুঝবে আমি ভেঙে পড়ছি। আমি বললাম, তুমি কিছু ভুল ভাবছ। সে বলল, আমি কিছুই ভুল ভাবছি না, আপনার চোখ সব বলে দেয়। সেই কথা যেন আমার লুকানো অনুভূতিটা তার সামনে নগ্ন হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম, বললাম, এসব ঠিক না। সে এক পা এগিয়ে এসে খুব নিচু স্বরে বলল, আপনার ভয়টাই কি আসল সমস্যা, নাকি নিজের কাছে হেরে যাওয়ার আশঙ্কা? আমি চোখ বন্ধ করে ফেললাম, কিছু বলতে পারছিলাম না। সে আরেক পা এগিয়ে এসে থামল। তার হাত খুব ধীরে আমার কাঁধের পাশে ফ্রিজের উপর ভর দিয়ে দাঁড়ালো। যেন আমাকে স্পর্শ করল না, কিন্তু পুরো শরীর জুড়ে আমার কেমন একটা অস্থির অনুভূতি ছড়িয়ে পড়ল। তার নিঃশ্বাসের উষ্ণতা আমি অনুভব করছিলাম। আমি যদি হাত বাড়াতাম 2 ইঞ্চি দূরেই থাকতো তার বুক, কিন্তু আমি দাঁড়িয়ে থাকলাম। শরীরের প্রতিটি কোষ যেন না ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার এই যন্ত্রণায় কাঁপছিল। সে ধীরে বলল, আপনি আমাকে দূরে সরিয়ে দেন, কারণ আপনি জানেন আমি কাছে এলে আপনি নিজেকে আর আটকাতে পারবেন না। তার এই কথা যেন আমার ভেতরে তালা ভেঙে দিল।
আমি চোখ তুলে তাকালাম ওর চোখে। সেখানে কোনো মুহূর্তের খেলা নেই, বরং সাদা সত্যের মতো শক্ত অনুভূতি। আমি বলতে চাইলাম থেমে যেতে, কিন্তু ঠোঁট নড়ল না। সে আরও ঝুঁকে এলো। তার চুলের গন্ধ, শরীরের উষ্ণতা, সবকিছু এত কাছে যে মনে হচ্ছিল এই পৃথিবীতে আর কিছু নেই, শুধু আমরা দুজন। আমি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম। তার কণ্ঠ এসে কানে লাগল, খুব ধীর, খুব গভীর। সে বলল, আমি কেবল যতটা অনুমতি দেবেন ততটাই কাছে আসব। তার এই সংযম আমাকে আরও বিপদে ফেলল। আমি চেয়েছিলাম সে বাধ্য হয়ে দূরে সরে যাক, কিন্তু সে আমাকে প্রশ্নের ভেতরে ফেলে দিল। আমি যদি কিছু না বলি তাহলে সে বুঝবে অনুমতি আছে, আর আমি যদি বলে দিই থেমে যেতে, তাহলে নিজের মনকেই অস্বীকার করতে হবে। ঠিক তখনই রান্নাঘরের কেটলি সিটি বাজিয়ে উঠল। আমি যেন কোনো ঘোর থেকে বেরিয়ে এলাম। তাকে সরিয়ে দ্রুত কেটলি বন্ধ করতে গেলাম, কিন্তু হাত কাঁপছিল। সে পেছন থেকে ধীরে বলল, আমি অপেক্ষা করব। যখন নিজের মনের সাথে সৎ হবেন তখন আমি এখানেই থাকব। আমি একটিও কথা বলতে পারলাম না। দরজা পর্যন্ত এসে সে থামল, একবার পেছনে তাকালো। সেই হাসি এবার আর লুকানো ছিল না। দরজা বন্ধ হলো, তবু আমি অনুভব করছিলাম সে এখনো খুব কাছেই আছে। আমার বুকের ভেতর টানটান একটা ধকধকানি চলছিল, আর আমি বুঝে গেলাম ভয় যেটাকে বলছিলাম সেটা ভয় নয়, সেটা আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষা থামানোর ক্ষমতা হয়তো আমার আর নেই। আমি ভেবেছিলাম দূরে গেলে মন শক্ত হবে, কিন্তু ওর পাশে না থেকেও দূরত্বটা যেন আরেক রকম কাছে টেনে আনি। আমি নিজেকে এতটা ভঙ্গুর মনে করিনি কোনোদিন। রাতের বেলা যখন পুরো বাসায় নিস্তব্ধতা নামে, তখন দেয়ালের ওপারে তার নীরব উপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। আমি শুয়ে থাকি, কিন্তু মন বারবার সিঁড়ির দিকে দৌড়ায়, যেন দরজায় তার আসার প্রতিধ্বনি খোঁজে। আমি জানি এসব ভাবনা ঠিক না। সমাজ, নিয়ম, বয়সের পার্থক্য সবকিছুই বলে দেয় এই পথ ভুল। কিন্তু অনুভূতির সামনে নিয়মগুলো কতটুকু টিকে থাকে? দিনের বেলা যখন ওর সাথে চোখাচোখি না হয় তখন আমি অস্থির হয়ে যাই, আর যখন হয় তখন সেই অস্থিরতাই আবার আরও বেড়ে ওঠে। এক ধরনের টানা পড়েন, কাছে টানছে আর ঠেলে দূরে দিচ্ছে একই সাথে। এক সন্ধ্যায় আমি বারান্দায় একা দাঁড়িয়েছিলাম। আকাশে অল্প চাঁদ, বাতাসে শীতের ইঙ্গিত। মনে হচ্ছিল ঠান্ডা আমার ভিতরের উষ্ণতাকে আরও স্পষ্ট করে তুলছে। তখনই নিচে সিঁড়িতে পায়ের শব্দ শুনলাম। অয়ন উঠে এলো, কিন্তু এবার আর কোনো অজুহাত নিয়ে নয়। সোজাসুজি এসে দাঁড়ালো আমার সামনে। তার চোখে কিছু ছিল, অস্থিরতা নাকি আকুলতা, আমি বুঝতে পারছিলাম না। সে বলল, আপনি কি সত্যিই দূরত্ব চান? আমি কিছুক্ষণ চুপ রইলাম। শব্দগুলো মুখে আসে আবার হারিয়ে যায়। সে বলল, আমি আপনার সম্মানকে কখনো ছুঁব না আপনার অনুমতি ছাড়া, কিন্তু আপনি যদি সবসময় নিজের হৃদয়কে বেঁধে রাখেন তবে একদিন সেটা আপনাকেই কষ্ট দেবে। আমি বললাম, তোমার বুঝতে ভুল হচ্ছে। সে ধীরে মাথা নেড়ে বলল, আমি আপনার চোখে যতটা দেখি আপনি মুখে ততটা লোকান। তার এই দেখা যেন আমার ভিতরের যত লুকানো অনুভূতি সব প্রকাশ করে দিল। বারান্দার রেলিংয়ে তার হাতের পাশে আমার হাত ছিল, না ছুলেও ছুঁয়ে যাওয়ার মতো দূরত্ব। আমি সেই দূরত্ব রক্ষা করতে চাইলাম, কিন্তু হাত সরাতে গিয়ে বুঝলাম আমার নিজেরই ইচ্ছে নেই। সে বলল, আপনি ভয় পান কেন? আমি বললাম, ভয় পাই নিজেকে হারাতে। সে বলল, কখনো কখনো নিজেকে হারানো মানে নিজেকে পাওয়া। তার এই কথা শুনে আমার চোখ ভিজে উঠল। কতদিন পরে কেউ আমার ভিতরের ভয়কে বুঝল। আমি চোখ ফিরিয়ে নিলাম, যাতে সে আমার দুর্বলতা না দেখে, কিন্তু সে খুব শান্তভাবে বলল, চোখ ফেরালেই কি অনুভূতি পালিয়ে যায়? আমি আর কথা খুঁজে পেলাম না। সে খুব ধীরে আমার কাছে এগিয়ে এলো, কিন্তু স্পর্শ করল না। শুধু উপস্থিতিটাই যেন স্পর্শের থেকেও গভীর। আমার গলায় আটকে থাকা দীর্ঘশ্বাস বেরোল। সে খুব নিচু স্বরে বলল, আপনি অনেক একা হয়ে গেছেন, আর একাকিত্ব মানুষের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। আমি বললাম, তোমার এসব বলা উচিত না। সে বলল, আমি যা অনুভব করি সেটাই বলছি, আপনি মেনে নিন বা না নিন। আমি নীরব হওয়ার চেষ্টা করলাম, কিন্তু নীরবতাই যেন আরও অনেক কথা বলে দিল। অয়ন বলল, আমি কখনো আপনাকে আঘাত দেব না। আপনি যতটা অনুমতি দেবেন ততটাই আপনার জীবনে থাকব। এই আশ্বাসটা আমাকে ভিতর থেকে কেঁপিয়ে দিল। কে যেন বহুদিন পর আমার রক্ষা কবচগুলো খোলার অনুমতি চাইল। আমি বললাম, আমরা ভুল করছি। সে বলল, ভুলের সংজ্ঞা কে ঠিক করে, সমাজ না মন? তার প্রশ্নগুলো এমন স্থানে গিয়ে আঘাত করছিল যা আমি কখনো কাউকে জানাইনি।
তার চোখে আমার প্রতি যে অনুভূতি আমি দেখলাম, সেটা কোনো খেলা নয়, কোনো কৌতূহল নয়, বরং গভীর, সত্যিকারের টান। আমি জানি না কখন আমার হাত ধীরে ধীরে রেলিং থেকে সরে এসে তার হাতের যত কাছে সম্ভব গিয়ে থামল। হয়তো আমি ছুঁইনি, কিন্তু সেই না ছোঁয়া স্পর্শেরই সবচেয়ে বেশি শক্তি। সে ফিসফিস করে বলল, যদি আপনার মন সত্যিই আমাকে দূরে রাখতে চাইতো, তবে আপনার দৃষ্টি এত আকুল হয়ে উঠত না। সেই এক বাক্য আমাকে নিজের কাছেই হারিয়ে দিল। আমি আর লুকোতে পারলাম না যে আমি প্রতিদিন ওকে আরও বেশি খুঁজছি। আমি বললাম, আমি জানি না এটা কোথায় যাবে। সে বলল, আমি শুধু চাই আপনি নিজের সাথে আর প্রতারণা করবেন না। সে পিছিয়ে গেল না, আমিও না। সেই রাতে আমি নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করেও অনুভব করছিলাম তার কাছে থাকার চৌম্বকীয় টান। আমি চোখ বন্ধ করে ভাবলাম, এই টানকে আর দমিয়ে রাখা যাবে না। যেতে দিতে হবে যত দূর যায়। হয়তো ভুল, হয়তো ভাঙন, কিন্তু সত্যি এটাই যে আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না। আমি তাকে চাই, যতটা বলা যায় তার থেকেও বেশি, যতটা লুকানো যায় তার থেকেও গভীরভাবে।